মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। নিবারণই তো বললো, জানিস উঠোনে মা আচারের কৌটো রোদে দিয়েছে, চল খেয়ে আসি। নিজের ছেলের কথাটা তো বললো না। নিবারণ ওর বাড়ির আচার চুরি করতে তোকে নিয়ে গিয়েছিল। ফাজলামি হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি। ভেবে বলছো? হ্যাঁ একদম। আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। পারবে বই কি, স্কুলে যাওয়ার সময় আমারও এমন ঢের পেট কামড়েছে, আমিও সব জানি। বাবা সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না বাবা? আমার বই হারিয়ে গেছে বাবা। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ইচ্ছাপূরণ। ইচ্ছাপূরণ গল্পটি প্রথম প্রকাশিত হয় সখা ও সাথী পত্রিকায় আশ্বিন মাসে ১৩০২ বঙ্গাব্দে, মানে ইংরেজির ১৮৯৫ খ্রিস্টাব্দে। বর্তমান গল্পটি তার ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছর অন্তর্গত। গল্পটির নাট্যরূপ দিয়েছেন হিন্দোল সরকার। গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। শুরু হচ্ছে ইচ্ছাপূরণ। গল্প পাঠে ঋতব্রত, মুখ্য ভূমিকায় শেখর ও মৌলিক। সুবল চন্দ্রের ছেলের নাম সুশীল চন্দ্র, কিন্তু সবসময় নামের মতো মানুষটি হয় না। সুবলের শরীরে বল বেশ কিছুটা কমই ছিল এবং সুশীল খুব একটা শান্ত ছিল না। পাড়া শুদ্ধ লোককে সে অস্থির করে তুলত। প্রতিবেশীরা প্রায় দিনই সুবলের কাছে নালিশ করতে আসতেন। দাদা, আপনার ছেলেকে একটু শাসন করুন, রোজ গিয়ে আমার গাছের পেয়ারাগুলো খেয়ে আসে। আপনার তো পেয়ারা, আমার শাশুড়ি বিক্রমপুর থেকে জলপাইয়ের আচার এনেছিলেন, সেই আচারের কৌটোগুলো রোদে দিয়েছিলাম কাল। ও হরি, ডেপো ছেলে কখন যেন সব আচার খেয়ে ফেলেছে। আমি রোজই ওকে বকি, শাসন করি, একদম কথা শোনে না। কথাটা শোনান, এই বয়সে ছেলে এসব করছে, বড় হলে জানি না কি করবে। প্রতিবেশীদের আসতে দেখেই সুশীল লুকিয়ে পড়েছিল। সবাই চলে যাওয়ার পর সুশীল যখন উঠোনে বেরোলো, সুবলের রুগ্ন শরীর তখন রাগে ফুঁসছে। পায়ের বাত ভুলে গিয়ে ছেলেকে মারার জন্য ছুটলেন সুবল। দাঁড়া, দাঁড়ালে হতভাগা, আজ তোর একদিন কি আমার একদিন। লোকের বাড়িতে গিয়ে আচার খাওয়া বের করছি আমি। নিবারণই তো বললো, জানিস উঠোনে মা আচারের কৌটো রোদে দিয়েছে, চল খেয়ে আসি। নিজের ছেলের কথাটা তো বললো না। নিবারণ ওর বাড়ির আচার চুরি করতে তোকে নিয়ে গিয়েছিল। ফাজলামি হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি। বাপের হাজার ধমকেও সুশীল থামত না। হরিণের মতো দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যেত। বেতরুগী সুবলের কিল চড় চাপড় বেশিরভাগ দিনই সুশীলের নাগাল পেত না। তবে মাঝে মধ্যে যেদিন সুশীল ধরা পড়ত, সেদিন তার আর রক্ষে থাকত না। এক শনিবারের সকাল, আজ 2টোর সময় স্কুল ছুটি। যদিও সুশীলের স্কুলে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তার অনেকগুলো কারণ ছিল। একে তো আজ ভূগোল পরীক্ষা, তার উপর আবার ও পাড়ার বসেদের বাড়ি সন্ধ্যায় বাজি পোড়ানো হবে। সকাল থেকেই সেখানে ধুমধাম চলছে। সুশীলের ইচ্ছে সেখানেই দিনটা কাটিয়ে দেবে। অনেক ভেবে শেষকালে স্কুলে যাবার সময় সুশীল বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সুবল জিজ্ঞাসা করলেন, কি রে, বিছানায় পড়ে আছিস যে, আজকে স্কুলে যাবি না? সুশীল বলল, আমার পেট কামড়াচ্ছে, আজ স্কুলে যেতেই পারবো না। সুবল ছেলের মিথ্যে অজুহাত সমস্তই বুঝতে পারলেন। মনে মনে বললেন,
দাঁড়া বেটা, আজ তোকে জব্দ করব। বাপের সঙ্গে চালাকি। প্রকাশ্যে যদিও মুখটা কালো করে বললেন, পেট কামড়াচ্ছে, তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই। বোসদের বাড়ি বাজি দেখতে হরিকে না হয় একাই পাঠিয়ে দেবো। তোর জন্য লজেন্স কিনে রেখেছিলাম, সেও আজ আর খেয়ে কাজ নেই। তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি। কথা শেষ করে সুশীলের ঘরে শিকল তুলে সুবলচন্দ্র খুব তেতো পাঁচন তৈরি করতে গেলেন। সুশীল মহা মুশকিলে পড়ল। লজেন্স সে যেমন ভালোবাসত, পাঁচন খেতে তার তেমনই বিরক্তি বোধ হতো। ওদিকে আবার বসেদের বাড়ি যাবার জন্য কাল রাত থেকে মন ছটফট করছে, তাও বুঝি বন্ধ হলো। সুবল যখন খুব বড় এক বাটি পাঁচন নিয়ে ঘরে ঢুকলেন, সুশীল বিছানা ছেড়ে ধড়ফড় করে উঠে বলল, আমার পেট কামড়ানো সেরে গেছে, আমি স্কুলে যাব। না 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 না, সে কাজ নেই। তুই পাঁচন খেয়ে এখানে চুপচাপ শুয়ে থাক। না 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 না, আমি খাবো না, আমি স্কুলে যাব। পেট খারাপ নিয়ে একদম ঘরের বাইরে যাবি না সুশীল, মনে থাকে যেন। আয় আয়, তাড়াতাড়ি পাঁচনটা খা খা। সুশীলকে জোর করে পাঁচন খাইয়ে ঘরে তালা লাগিয়ে সুবল বেরিয়ে গেলেন। সুশীল বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে সমস্ত দিন ধরে আক্ষেপ করতে লাগলো। আহা, আমার যদি বাবার মতো বয়স হতো, আমি যা ইচ্ছে তাই করতে পারতাম, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারতো না। তার বাপ সুবলচন্দ্র বাইরে এসে আপন মনে ভাবছিলেন, আমার বাপ আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশুনো হলো না। আহা আহা, আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে তো আর কিছুতেই সময় নষ্ট করব না, কেবল পড়াশুনো করব। ইচ্ছে ঠাকুরন সেই সময় ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন। তিনি বাপের ও ছেলের গোপন ইচ্ছে বুঝতে পারলেন। মুচকি হেসে সুবলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সুবল ইচ্ছে ঠাকুরনকে দেখে করুণ স্বরে বললেন, মা গো মা, ছেলেটা বড্ড জ্বালাচ্ছে। এই বয়সে ছেলেরা তো দুরন্ত হয়। ও একটু বেশি দুরন্ত, পড়াশুনোর নাম নেই, খালি দুষ্টুমি। আমি যদি আর একবার আমার ছেলেবেলাটা ফিরে পেতাম, সারাক্ষণ মন দিয়ে পড়াশুনো করতাম, ওর মতো টোটো করে ঘুরে বেড়াতাম না। ঠিক তো ভেবে বলছো? সুবল দৃঢ় কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ একদম। বেশ, তোমার ইচ্ছে পূরণ হবে। কাল থেকে তুমি তোমার ছেলের বয়স পাবে। বাপের ইচ্ছে পূরণ করে ইচ্ছে ঠাকুরন সুশীলের ঘরে উঁকি মারলেন। সুশীল তখন বিছানায় শুয়ে মিনমিন করে কাঁদছে। ইচ্ছে ঠাকুরন জিজ্ঞেস করলেন, কি হয়েছে সুশীল? সুশীল অভিমানী কণ্ঠে বলল, বাবা খুব শাসন করে, আমাকে নিজের মতো থাকতেই দেয় না। ও মা, বাবা শাসন করবে না তো কে করবে? এত শাসন আমার সহ্য হয় না। কই, বাবা তো তার যা ইচ্ছে তাই করতে পারে, তাকে তো কেউ বারণ করতে যায় না। কারণ তোমার বাবার বয়স হয়েছে, তার বুদ্ধি বেশি, অভিজ্ঞতা বেশি। আমিও যদি বাবার বয়সী হতাম, যা ইচ্ছে তাই করতাম, কেউ আমাকে আটকাতে আসতো না। তা তুমি কি তোমার বাবার বয়সী হতে চাও? সুশীল দৃঢ় স্বরে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ চাই, আমি চাই। বেশ, কাল থেকে তুমি তোমার বাপের বয়সী হবে। ইচ্ছে ঠাকুরনের আশীর্বাদ পেয়ে বাপ বেটা দুজনেই ভারী খুশি হয়ে উঠলেন। আগামীকাল মনের মতো বয়স পেয়ে কে কি করবে, সেই কল্পনায় দুজনের চোখের পাতা ভারী হয়ে এলো। বৃদ্ধ সুবলচন্দ্র রাত্রে ভালো ঘুমোতে পারতেন না, ভোরের দিকটায় ঘুমোতেন। কিন্তু সেদিন তাঁর কি যে হলো, হঠাৎ খুব ভোরে উঠে একেবারে লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লেন। অবাক চোখে দেখলেন তিনি খুব ছোট হয়ে গেছেন। পড়া দাঁতগুলো সব পুনরায় উঠে গেছে, মুখ গোঁফ দাড়িহীন। রাতে যে ধুতি এবং জামা পরে শুয়েছিলেন
সকালবেলায় তা এত ঢিলা হয়ে গেছে যে হাতের 2 আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলে পড়েছে। জামার গলা বুক পর্যন্ত নেমেছে। ধুতির কোঁচাটা এতই লুটোচ্ছে যে পা ফেলে চলাই দায়। নিজের এই রূপ দেখে প্রথমে বেশ ভয় পেয়েছিলেন সুবল। চিৎকার করতে যাবেন এমন সময় ইচ্ছে ঠাকুরনের কথাগুলো মনে পড়ল। তোমার ইচ্ছে পূরণ হবে, কাল থেকে তুমি তোমার ছেলের বয়স পাবে। আনন্দে লাফিয়ে উঠলেন সুবলচন্দ্র। তার শরীরে আর কোনো দুর্বলতা নেই। অন্যদিকে সুশীলচন্দ্র এতদিন ভোরে উঠেই চারদিকে দৌরাত্ম্য করে বেড়াতো, কিন্তু আজ তার ঘুম আর ভাঙে না। বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে যখন সে জেগে উঠল, তখন দেখল কাপড় চোপড়গুলো গায়ে এমনই এঁটে গেছে যে ছিঁড়ে ফেটে কুটোকুটি হবার জো হয়েছে। শরীর সহসা বেড়ে গেছে। কাঁচা পাকা গোঁফ দাড়িতে অর্ধেক মুখ দেখাই যায় না। মাথায় এক মাথা চুল ছিল। সুশীল হাত দিয়ে দেখল সামনে চুল নেই, পরিষ্কার টাক তকতক করছে। শুরুতে বাপের মতো সেও আঁতকে উঠল নিজের নতুন রূপ দেখে। তারপর মনে পড়ল ইচ্ছে ঠাকুরনের বলা কথাগুলো। কাল থেকে তুমি তোমার বাপের বয়সী হবে। হেসে উঠল সুশীল। এখন সে স্বাধীন, আর কেউ তাকে বকতে আসবে না। স্বাধীনতার স্বাদ পেয়ে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছেই করছিল না সুশীলের। সে অনেকবার তুড়ি মেরে উচ্চস্বরে হাই তুলল। বেশ খানিকক্ষণ এপাশ ওপাশ করল। শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হয়ে উঠে পড়ল। দুজনের মনের ইচ্ছে পূরণ হলো বটে, কিন্তু ভারী মুশকিল বেঁধে গেল। আগেই বলেছি, সুশীল মনে করত সে যদি তার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছে গাছে চড়ে, জলে ঝাঁপ দিয়ে, কাঁচা আম খেয়ে, পাখির বাচ্চা পেড়ে দেশময় ঘুরে বেড়াবে। যখন ইচ্ছে ঘরে এসে যা ইচ্ছে তাই খাবে, কেউ বারণ করবার থাকবে না। কিন্তু সেদিন সকালে যখন চাকর নিতাইকে ধুতি গামছা আনতে বলে পুকুরে স্নান করতে গেল সুশীল, পুকুরের পাড়ে পৌঁছে তার মনে হলো এতে ঝাঁপ দিলেই কাঁপুনি দিয়ে জ্বর আসবে। নিতাই গিয়ে দেখল সুশীল জড়ো সড়ো হয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। সে বলল, নামবেন না বাবু? যদি জ্বর আসে? তা আসতে পারে। থাক, তাহলে আজ আর পুকুরে নেমে কাজ নেই। স্নান বাদ দিয়ে বারান্দায় পাতা মাদুরে বসে 7-5 ভাবতে লাগলো সুশীল। ভাবতে ভাবতে আপন মনে বিড়বিড় করে বলল, খেলাধুলো একেবারেই ছেড়ে দেওয়া ভালো নয়। চেষ্টা করেই দেখি না ওই আমড়া গাছে উঠতে পারি কিনা। কালকেও সুশীল উঠোনের পাশের যে আমড়া গাছটাতে কাঠবিড়ালির মতো তরতর করে চড়তে পারত, আজ বুড়ো শরীর নিয়ে সে গাছে কিছুতেই উঠতে পারল না। নিচের একটা কচি ডাল ধরা মাত্র সেটা শরীরের ভারে ভেঙে গেল এবং সুশীল ধপ করে মাটিতে পড়ল। তখন রাস্তা দিয়ে যেসব পথচারী যাচ্ছিলেন, তারা বুড়োকে ছেলে মানুষের মতো গাছে চড়তে ও পড়তে দেখে তো হেসেই অস্থির। দেখুন দাদা, বুড়োর ঢং দেখুন। তাই তো দেখছি, বুড়ো বয়সে ভীমরতি আর কি। খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয়। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করে আবার মাদুরে এসে বসল। চাকরকে ডেকে বলল, ওরে নিতাই, বাজার থেকে 1 টাকার লজেন্স কিনে আনতো। এই আনছি বাবু। লজেন্সের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল। স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন্স সাজানো দেখত। 2-4 পয়সা যা পেত সেটা দিয়েই কিনে খেত। মনে মনে ভাবত
যখন বাবার মতো টাকা হবে তখন পকেট ভরে কেবল লজেন্স কিনবে আর খাবে। কিছুক্ষণ পর চাকর বাজার থেকে এক রাশ লজেন্স এনে দিল। তার থেকে একটা নিয়ে সুশীল দাঁতহীন মুখের মধ্যে পুরে চুষতে লাগলো। কিন্তু বুড়ো মুখে ছেলে মানুষের লজেন্স কিছুতেই ভালো লাগলো না। একবার সে ভাবল, দাঁত ছাড়া ভালো লাগে? এগুলো বরং আমার ছেলে মানুষ বাবাকে খেতে দেব। পরক্ষণেই তার মনে হলো, থাক বরং, না থাক, এত লজেন্স খেলে বাবার আবার অসুখ করবে। কাল পর্যন্ত যেসব ছেলে সুশীলের সঙ্গে কাবাডি খেলতো, আজ তারা বুড়ো সুশীলকে দেখে দৌড়ে পালিয়ে গেল। সুশীল ভেবেছিল বাপের মতো স্বাধীন হলে তার বন্ধুদের সঙ্গে সারা দিন ধরে কেবলই ডুডুডু ডুডুডু শব্দে কাবাডি খেলে বেড়াবে। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখে মনে মনে বিরক্ত হয়ে উঠল। বিড়বিড় করে বলল, চুপচাপ বসে আছি, এখনই বুঝি ছোঁড়াগুলো এসে গোলমাল বাঁধাবে। উঠোনে দাঁড়িয়ে সুশীলের বন্ধু গোপাল অক্ষয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ওটা কি বসারে ভাই বারান্দায়? সুশীলের কাকা জ্যাঠা আছে বলে আমি তো জানতাম না। কাকু, হ্যাঁ সুশীল কোথায়? আরে আমি সুশীল। কি চাই কি তোদের? আপনি সুশীল? হ্যাঁ আমি সুশীল। যা এখান থেকে, গোলমাল করিস না। চল চল, পালা পালা, এ কোন পাগল এসে উঠেছে। এদিকে বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পেতে বসে বসে ভাবতেন, যখন ছোট ছিলাম তখন তো দুষ্টুমি করে সময় নষ্ট করেছি। ছেলে বয়স ফিরে পেলে সারা দিন শান্তশিষ্ট হয়ে ঘরে দরজা বন্ধ করে কেবল পড়াশুনো করব। এমনকি সন্ধ্যের পর ঠাকমার কাছে গল্পও শুনবো না। প্রদীপ জেলে রাত 10টা-11টা পর্যন্ত পড়া করব। কিন্তু ছেলে বয়স ফিরে পেয়ে সুবলচন্দ্র আর কিছুতেই স্কুলমুখ হতে চান না। সুশীল একদিন বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, বাবা বাবা স্কুল যাবে না? সুবল মাথা চুলকোতে চুলকোতে মুখ নিচু করে আস্তে আস্তে বললেন, আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। পারবে বই কি, স্কুলে যাওয়ার সময় আমারও এমন ঢের পেট কামড়েছে, আমিও সব জানি। সত্যি সুশীল এত রকম উপায়ে স্কুল পালিয়েছে এবং সে এত অল্প দিনের কথা যে তাকে ফাঁকি দেওয়া তার বাপের কম্য নয়। সুশীল জোর করে ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাতে শুরু করলো। স্কুল ছুটির পর বাড়ি এসে একচোট ছোটাছুটি করে খেলে বেড়ানোর জন্য অস্থির হয়ে ওঠে সুবল। কিন্তু ঠিক সেই সময়ই বৃদ্ধ সুশীলচন্দ্র চোখে চশমা এঁটে একখান কৃত্তিবাসী রামায়ণ নিয়ে সুর করে করে পড়ত। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন, তবে তোমার পাপের ভাগী তারা কেন হবে? করিয়াছ যত পাপ আপনার কায়ে, আপনি করিলে পাপ আপনার দায়ে। জিজ্ঞাসা করিয়া তুমি আইস নিশ্চয়, তোমার পাপের ভাগী তারা যদি হয়। আমি আজ কাবাডি খেলতে যাবই। এভাবে বাড়িতে বসে থাকা যায় নাকি? সুবলের ছুটোছুটি গোলমালে প্রায় সুশীলের পড়ার ব্যাঘাত হতো। একদিন তাই সে জোর করে সুবলকে ধরে অঙ্ক কষতে বসালো। বই থেকে কয়েকটা অঙ্ক দাগিয়ে দিয়ে সুশীল বলল, এই অঙ্কগুলো করো তো আগে বাবা, তারপর খেলতে যাবে। এত অঙ্ক করতে করতে তো বিকেল পেরিয়ে যাবে। পেরোবে না, শুরু করো। সুশীল বেছে বেছে এমন বড় অঙ্ক দিত যার একটা কষতেই সুবলের ঘন্টা পেরিয়ে যেত। সন্ধেবেলায় বুড়ো সুশীলের ঘরে অনেক বুড়ো মিলে দাবা খেলত। সে সময় সুবলকে ঠান্ডা রাখার জন্য সুশীল একজন মাস্টার রাখল। মাস্টার রাত 10টা পর্যন্ত তাকে পড়াতো। খাবারের বিষয়ে সুশীল বড় কড়াকড়ি শুরু করল। বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন খাবার ভালো হজম হতো না।
একটু বেশি খেলেই অম্বল হতো। সুশীলের সে কথাটা বেশ মনে ছিল। সে বাপকে কিছুতেই বেশি খেতে দিত না। কিন্তু হঠাৎ বালক বয়স ফিরে পেয়ে আজকাল সুবলের এত বেশি খিদে বেড়েছে যে নুড়ি হজম করে ফেলতে পারেন। সুশীল তাকে যতই অল্প খেতে দিত, পেটের জ্বালায় তিনি ততই অস্থির হয়ে পড়তেন। প্রায় দিনই খেতে বসে হাত পা ছুঁড়ে বলতেন, রোজ রোজ এত শাকপাতা সেদ্ধ আমি খেতে পারবো না। যা দিয়েছি ওটাই খাও বাবা, তোমার পেটের রোগের কথা আমি ভুলে গেছি ভেবেছ? সে তো তখন আমি বুড়ো ছিলাম বলে তাই। থাক, আর অজুহাত দিতে হবে না। বড় পেটে যা সইতো না, ছোট পেটে তাই সইবে? আমায় বোকা পেয়েছ? চুপচাপ খেয়ে ওঠো। ঠিকঠাক না খেতে পেয়ে সুবল শেষকালে রোগা হয়ে শুকিয়ে গেল। সর্বাঙ্গের হাড় বেরিয়ে পড়ল। বাপের অবস্থা দেখে সুশীলের কপালে ভাঁজ পড়ল। সে বলল, না খেয়ে খেয়ে শরীরের কি অবস্থা করেছো বাবা? অত শাক পাতা আমি খেতে পারবো না। খুব পারবে। আপাতত আমি ওষুধ আনছি, সেইটা খাও। এইরকম চললে তো শক্ত কোনো রোগ বাঁধিয়ে ফেলবে। আমি ওষুধ খাবো না। কথায় কথায় এত তর্ক করবে না বাবা। বয়স বদলে গিয়ে সমস্যা যে শুধু সুবলের হয়েছে তেমনটা নয়। বুড়ো সুশীলও বেশ ঝামেলায় পড়ল। সে পূর্বের অভ্যাস মতো যা করে কিছুই তার সহ্য হয় না। আগে পাড়ায় কোথাও যাত্রা গানের খবর পেলেই ছুটে যেত সুশীল। বাড়ি থেকে পালিয়ে শীতে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়ে হাজির হতো। এখন বুড়ো সুশীল সেই কাজ করতে গিয়ে সর্দি কাশি বাঁধালো। গায়ে মাথায় ব্যথা হয়ে 3 সপ্তাহ বিছানায় পড়ে রইল। চিরকাল সে পুকুরে স্নান করেছে। এখনো তাই করতে গিয়ে হাতের গাঁট পায়ের গাঁট ফুলে বিষম বাতের ব্যথা শুরু হলো। তার চিকিৎসা করতে 6 মাস গেল। তারপর থেকে 2 দিন অন্তর সে গরম জলে স্নান করত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করতে দিত না। মাঝে মাঝেই সকালে ঘুম ভেঙে পুরনো অভ্যাস মতো সুশীল তক্তপোষ থেকে লাফ দিয়ে নামতে যেত। সঙ্গে সঙ্গে হাড়গুলো টনটন ঝনঝন করে উঠত। মুখের মধ্যে আস্ত পান ঢুকিয়ে হঠাৎ খেয়াল হতো দাঁত নেই, পান চিবোনো অসাধ্য। চিরুনি ব্রাশ নিয়ে মাথা আঁচড়াতে গিয়ে দেখত প্রায় সমস্ত মাথাই টাক। সুশীল মাঝে মধ্যে ভুলে যেত যে সে তার বাপের বয়সী বুড়ো হয়েছে। একদিন আগের মতো দুষ্টুমি করে পাড়ার বুড়ি আন্দি পিসির জলের কলসে হঠাৎ ঠন করে ঢিল ছুঁড়ে মারল। কে রে হতচ্ছাড়া, পিছন থেকে আমার কলসিতে ঢিল মারছিস? কি ব্যাপার দাদু? হ্যাঁ, মাথা কি গেছে বুড়ো বুড়ি? কেন মাথা যাবে কেন? বুড়ো বয়সে এসে জলের কলসে ঢিল ছুঁড়ছেন? হ্যাঁ, লজ্জা শরম নেই? বুড়ো মানুষের এইরূপ ছেলে মানুষই দুষ্টুমি লোকে কেন সহ্য করবে? তারা সুশীলের দিকে মার মার করে ছুটে আসলো। নিজের বর্তমান বয়স মনে পড়ে যাওয়ায় সুশীলও লজ্জায় মুখ ঢাকার জায়গা পেল না। সুবলচন্দ্র এক একদিন হঠাৎ ভুলে যেতেন যে তিনি আজকাল ছেলে মানুষ হয়েছেন। নিজেকে আগের মতো বুড়ো মনে করে যেখানে বুড়োরা তাস পাশা খেলছে সেখানে গিয়ে বসতেন এবং বুড়োদের মতো কথা বলতেন। কি ছাইপাশ খেলছিস রে? নক্কা নয়, বিবিটা ফেল। কে রে তুই? বাপের বয়সী বুড়োর সঙ্গে তুই টোকারি করছিস? পড়াশোনা নেই তোর, তাসের আসরে এসেছিস? তোর বাপকে বলে দেবো কিন্তু। এই যা যা, খেলা করগে যা, জ্যাঠামি করতে হবে না। বুড়োরা সুবলকে কান ধরে বিদায় করে দিত। স্কুলে গিয়েও বেশ ঝামেলায় পড়তেন সুবল। একদিন ইতিহাস ক্লাস শেষে হঠাৎ মাস্টারকে ডেকে বললেন, দাও তো তামাকটা, দাও তো খেয়ে নি। তবে রে, তামাক খাওয়া হবে? দাঁড়া বেঞ্চের ওপর এক পায়ে। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবি, যদি পা পড়েছে তো আরো 1 ঘন্টা। অন্য একদিন দুপুরে
পাড়া বেড়াতে বেরিয়ে সুবল দেখলেন বেজা নাপিত আসছে। হঠাৎ তার মনে পড়ল অনেকদিন গোঁফ দাড়ি কামানো হয়নি। নাপিতকে ডেকে তিনি বললেন, ওরে বেজা, কদিন আমাকে কামাতে আসিসনি কেন? এদিক ওদিক তাকিয়ে বেজা নাপিত দেখল একটা একরত্তি ছেলে তাকে ডাকছে। সে ভাবল ছেলেটা বোধহয় ঠাট্টা করছে। সেও মুচকি হেসে উত্তর দিল, দাদাবাবু, আরো বছর 10 বাদে আসবো খন। বয়স বদল হওয়ার পর শুধু বাইরে নয়, বাড়ির ভিতরেও দারুণ সমস্যার সৃষ্টি হলো। একদিন পুরনো অভ্যাস মতো সুবল ছেলে সুশীলকে মারতে যেতেন। সুশীল রাগ করে বলতো, বাহ, পড়াশুনো করে তোমার এই বুদ্ধি হচ্ছে? হ্যাঁ, একরত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলা। বছর ঘুরতে না ঘুরতেই সুবলের ছোট হওয়ার শখ মিটে গেল। তিনি প্রায় আপন মনে বলতে লাগলেন, আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো এবং স্বাধীন হই তাহলে বেঁচে যাই। সুশীলও প্রতিদিন জোড় হাত করে ইচ্ছে ঠাকুরুনকে ডাকত। বলতো, হে দেবী, হে দেবী, আমার বাপের মতো আমাকে আবার ছোট করে দাও। মনের সুখে একটু খেলে বেড়াই। বাবা যেরকম দুষ্টুমি শুরু করেছেন আমি আর সামলাতে পারছি না। বাপ ছেলের অনুনয় শুনে ইচ্ছে ঠাকুরন এসে হাসতে হাসতে বললেন, কেমন, তোমাদের শখ মিটেছে? তাঁরা দুজনেই গড় হয়ে প্রণাম করে বললেন, দোহাই ঠাকুরন, মিটে গেছে, মিটে গেছে। এখন আমরা যে যা ছিলাম তাই করে দাও। আচ্ছা আচ্ছা, কাল সকালে উঠে তাই হবে। পরদিন সকালে সুবল আগের মতো বুড়ো এবং সুশীল ছেলে হয়ে জেগে উঠল। দুজনেরই মনে হলো একটা স্বপ্ন ভেঙে জেগেছে। সুশীলের কাছে গিয়ে সুবল গলা ভার করে জিজ্ঞেস করলেন, বাবা সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না বাবা? সুশীল মাথা চুলকাতে চুলকাতে বলল, আমার বই হারিয়ে গেছে বাবা। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছাপূরণ। গল্প পাঠে ঋতব্রত, সুবল চন্দ্র শেখর, সুশীল চন্দ্র মৌলিক। অন্যান্য ভূমিকায় ইন্দ্রাণী, ঋতব্রত, সৌমেন, অরিজিৎ, অত্রি, সায়ন, আকাশ, ইন্দ্রনীল, ইভানা এবং কোরাসে প্যাস্টেল টিম। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে অভিজ্ঞান আচার্য। প্রচার অলঙ্করণ জোহেন্দ্র ডটস। শব্দগ্রহণ ও পরিচালনায় অরুণিমা। সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।